কখনো কি ভেবে দেখেছেন আকাশচুম্বী ভবন, ব্রিজ কিংবা যে কোনো স্থাপনা উপরে ওঠার আগে কিভাবে ইঞ্জিনিয়াররা জানতে পারেন যে এর নিচের মাটি আসলে শক্ত কিনা, কিংবা শক্ত মাটির লেয়ারটি মাটির কতটুকু গভীরতায় রয়েছে এবং সেই লেয়ারের শক্তির পরিমাণ কত? সবকিছুই একটি অত্যন্ত সহজ কিন্তু শক্তিশালী প্রক্রিয়ার উপর নির্ভর করে, যার নাম স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট বা এসপিটি। স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট বা এসপিটি হলো মাটির শক্তি নির্ধারণের জন্য বিশ্বব্যাপী ব্যবহৃত সবচেয়ে গ্রহণযোগ্য ইনসিটু পরীক্ষা। আর এই প্রক্রিয়ায় সরঞ্জামসমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি অংশের একটি হচ্ছে এসপিটি স্পুন, আরেকটি হচ্ছে হ্যামার। এসপিটি স্পুনের বিস্তারিত আলোচনাপূর্বক একটি ভিডিও ইতিমধ্যেই আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। আজ আমরা ডুব দেব এসপিটি হ্যামার সংক্রান্ত আলোচনার গভীরে। স্ট্যান্ডার্ড সরঞ্জামের স্পেসিফিকেশন থেকে শুরু করে সব গুরুত্বপূর্ণ দিকসমূহ এবং এন মান গণনা করা এবং কিভাবে আধুনিক স্বয়ংক্রিয় হ্যামারগুলি এন ভ্যালুর পুরোপুরি সঠিকতা বজায় রাখতে সম্পূর্ণ খেলাটিই পরিবর্তন করে দিয়েছে, এর সব কিছুই থাকছে আমাদের আজকের আলোচনায়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন সাবসয়েল ইঞ্জিনিয়ার্স এবং সাথে আছি আমি আবু মাহসেন মোহাম্মদ সাজ্জাদ। আশা করছি আজকের ভিডিওটি সয়েল টেস্টের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য এবং শিক্ষানবিশ প্রকৌশলীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে। সুতরাং আগ্রহীগণ লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রিপশন ইত্যাদি অ্যাক্টিভিটির মাধ্যমে পাশে থাকুন এবং ভিডিওটি মনোযোগের সহিত সম্পূর্ণ উপভোগ করুন। জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এসপিটি হ্যামার হলো একটি স্ট্যান্ডার্ডাইজড 63.5 কেজি বা 140 পাউন্ড ওজনের হ্যামার, যা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট বা এসপিটি এর সময় মাটির শক্তি পরীক্ষা ও নমুনা সংগ্রহের জন্য ব্যবহৃত হয়। এটি একটি ডাইনামিক পেনিট্রোমিটার হিসেবে কাজ করে, যা মাটির প্রতিরোধের একটি পরিমাপ প্রদান করে। আর মাটির প্রতিরোধের এই পরিমাপটি এন ভ্যালু নামে পরিচিত, যা মাটির ঘনত্ব এবং শক্তি নির্ধারণে ডিজাইন ইঞ্জিনিয়ারদেরকে সহায়তা করে। স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টে এসপিটি হ্যামার সম্ভাব্য এনার্জি ট্রান্সফারের জন্য কাজ করে থাকে। এটি একটি ছন্দবদ্ধ যান্ত্রিক প্রক্রিয়া, যা মাটি একটি আদর্শ বলের বিরুদ্ধে কতটা প্রতিরোধ ক্ষমতা প্রদান করে তা পরিমাপ করার জন্য ডিজাইন করা হয়েছে। ASTM D1586 অনুযায়ী হ্যামারটির ওজন হবে 63.5 কেজি বা 140 পাউন্ড। ফ্রি ফল ড্রপ হাইট 760 মিলিমিটার বা 30 ইঞ্চি। হ্যামারটি আঘাত করার জন্য এসপিটি ড্রিলিং পাইপের মাথায় লাগানো হয় একটি অ্যানভিল এবং হ্যামারটিকে সম্পূর্ণ উলম্ব রাখতে গাইড করার জন্য একটি গাইড রড। হ্যামারের অপারেশন প্রক্রিয়াকে 3টি ধাপে বর্ণনা করা যেতে পারে। উত্তোলন। 63.5 কেজি বা 140 পাউন্ড ওজনের হ্যামারটি 760 মিলিমিটার বা 30 ইঞ্চি সুনির্দিষ্ট উচ্চতায় তোলা হয়। ম্যানুয়াল সিস্টেমে একটি ক্যাট হেড এবং দড়ি ব্যবহার করা হয়, আর আধুনিক রিগগুলিতে একটি স্বয়ংক্রিয় এসপিটি হ্যামার বা যান্ত্রিক ট্রিপ ব্যবহার করে, যাতে প্রতিবার লিফটের উচ্চতা পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ হয়। ফ্রি ফল। হ্যামারটি একবার শীর্ষে পৌঁছালে হ্যামারটিকে ফ্রি ছেড়ে দেওয়া হয়। এটি মধ্যাকর্ষণের টানে একটি গাইড রডের নিচে পিছলে যায়, যাতে এটি লক্ষ্যবস্তুতে উলম্বভাবে আঘাত করতে পারে। উদ্দেশ্য হল আঘাতের মুহূর্তে স্থানান্তরিত গতিশক্তি সর্বাধিক করা। এনার্জি ট্রান্সফার। হ্যামারটি ড্রিল রডের সাথে সংযুক্ত একটি অ্যানভিলে আঘাত করে।
এটি ড্রিলিং রডগুলির নিচে বোরহোলের তলায় স্প্লিট স্পুন স্যাম্পলার বা স্যাম্পলার টিউবে একটি চাপ তরঙ্গ পাঠায়, যা স্যাম্পলার টিউবটিকে মাটির ভেতরে ঠেলে দেয়। এবার এসপিটি হ্যামারের ধারণা বা কার্যকারিতা পরিপূর্ণভাবে বুঝে নেওয়ার স্বার্থে হ্যামারের আঘাতের শক্তি এবং এনার্জি ট্রান্সফার বা শক্তি স্থানান্তরের একটি গাণিতিক ব্যাখ্যার দিকে যাওয়া যাক, যাতে করে ত্রুটিপূর্ণ হ্যামার ব্যবহারের ফলে এসপিটি ভ্যালু বা এন ভ্যালু কীভাবে এবং কী পরিমাণে প্রভাবিত হয় তা বুঝে নিতে সহজ হয়। 63.5 কেজি ওজনের হ্যামারটি অভিকর্ষজ বলের বিরুদ্ধে 760 মিলিমিটার টেনে উপরের দিকে উত্তোলন করার ফলে হ্যামার কর্তৃক যে পটেনশিয়াল এনার্জি অর্থাৎ স্থিতিশক্তি অর্জিত হয় তার পরিমাপ নির্ণয়ের গাণিতিক সূত্র হচ্ছে পিই ইকুয়াল টু mgh। এখানে এম হচ্ছে হ্যামারের ওজন অর্থাৎ 63.5 কেজি, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ এমকেএস এককে, যার মান হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এইচ হচ্ছে হ্যামারের ড্রপ হাইট অর্থাৎ 760 মিলিমিটার, এমকেএস এককে 0.76 মিটার। সুতরাং এএসটিএম ডি 1586 অনুযায়ী হ্যামার কর্তৃক অর্জিত স্থিতিশক্তির পরিমাণ 473 জুল। এমত অবস্থায় হ্যামারটিকে মুক্তভাবে ছেড়ে দিলে অভিকর্ষজ বলের প্রভাবে নিচের দিকে হ্যামারটি পড়ে যাবে এবং ড্রিলিং রডের মাথায় লাগানো অ্যানভিলে সজোরে আঘাত করবে। অ্যানভিলে আঘাত করার সময় হ্যামারের গতিশক্তির পরিমাণ হবে হাফ mv²। ঘর্ষণ এবং অন্যান্য আনুষঙ্গিক প্রতিবন্ধকতা না থাকলে mgh এবং হাফ mv² পরস্পর সমান হবে। কিন্তু বাস্তবে কোনো হ্যামারই 100% কার্যকারিতা প্রদানে সক্ষম নয়। গাইড রডের ঘর্ষণজনিত কারণ ও অন্যান্য আনুষঙ্গিক কারণে অবশ্যই হাফ mv² mgh থেকে কিছুটা কমে যাবে। হ্যামার কর্তৃক অর্জিত স্থিতিশক্তির যতটা অংশ প্রকৃতপক্ষে অ্যানভিলে আঘাত করতে পারে তাকে বলা হয় ইটিআর বা এনার্জি ট্রান্সফার রেট। ম্যানুয়াল হ্যামারের ইটিআর 60% ধরা হয় এবং এ পদ্ধতিতে প্রাপ্ত এন ভ্যালু N60 নামে পরিচিত। আবার অন্যান্য হ্যামার যেমন সেফটি হ্যামার বা অটোটিপ হ্যামার ইত্যাদির ক্ষেত্রে ইটিআর 80 থেকে 90% পর্যন্ত হতে পারে। বিভিন্ন প্রকার হ্যামার এবং কার্যকারিতা ও কার্যপদ্ধতি নিয়ে আমরা আলাদা একটা পর্ব তৈরি করব ইনশাআল্লাহ। আজ আমরা N60 এবং এর উপর হ্যামারের প্রভাব নিয়েই আলোচনা সীমাবদ্ধ রাখব। এবার জেনে নেওয়া যাক এন ভ্যালু আসলে কি এবং স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট বা এসপিটি টেস্টের সময় কিভাবে তা রেকর্ড করা হয়। এসপিটি টেস্টে মূলত এসপিটি স্পুনকে হ্যামারের আঘাতে মোট 18 ইঞ্চি মাটির টেস্ট লেয়ারে প্রবেশ করানো হয়। এই 18 ইঞ্চি প্রবেশ বা পেনিট্রেশনের জন্য প্রয়োজনীয় ব্লো সংখ্যা বা গাঁত সংখ্যা গণনা করা হয়। এন ভ্যালু রেকর্ডিংয়ের জন্য এই 18 ইঞ্চিকে আবার 6 ইঞ্চি 6 ইঞ্চি করে 3টি ভাগে ভাগ করা হয় এবং প্রত্যেক ভাগের জন্য আলাদা আলাদা করে গাঁত সংখ্যা লিপিবদ্ধ করা হয়। উদাহরণ হিসেবে ভিডিওর এই অংশটি লক্ষ্য করা যেতে পারে। এখানে প্রত্যেক 6 ইঞ্চির জন্য আলাদা আলাদাভাবে হ্যামারের ঘাত রেকর্ড করা হচ্ছে। প্রথম 6 ইঞ্চির জন্য 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। দ্বিতীয় 6 ইঞ্চির জন্য 1, 2, 3, 4, 5, 6। তৃতীয় 6 ইঞ্চির জন্য 1, 2, 3, 4, 5, 6। অর্থাৎ প্রথম 6 ইঞ্চির জন্য মোট 12টি ব্লো, দ্বিতীয় 6 ইঞ্চির জন্য মোট 6টি ব্লো এবং সর্বশেষ অর্থাৎ তৃতীয় 6 ইঞ্চির জন্য মোট 6টি ব্লো লেগেছে। প্রথম 6 ইঞ্চির জন্য প্রয়োজনীয় 12টি ব্লোকে সিটিং ব্লো বলা হয়। অর্থাৎ ধরে নেওয়া হয় যে বোরহোলের কাটিংয়ের সময় যে লুজ ম্যাটেরিয়ালস বা কাটিং এক্সেস
বোরহোলের তলায় রয়ে গেছিল, এই 6 ইঞ্চি হচ্ছে সেই অংশ। দ্বিতীয় এবং তৃতীয় 6 ইঞ্চির জন্য প্রয়োজনীয় ব্লো সংখ্যার যোগফলই হল এন ভ্যালু বা এসপিটি ভ্যালু। এই ক্ষেত্রে এন ভ্যালু হচ্ছে 6 যোগ 6 সমান 12। বলা বাহুল্য, এন ভ্যালু হচ্ছে একটি সংখ্যা মাত্র, এর কোনো একক নাই, অর্থাৎ সংখ্যাই এর একক। এসপিটি স্পুন বা স্যাম্পলারের পেনেট্রেশন হবে মাটির বোরহোলের তলায়, অর্থাৎ মাটির গভীরে। তাহলে এন ভ্যালুর জন্য নির্ধারিত 18 ইঞ্চির পরিমাপ কিভাবে করা হবে? এজন্য মাটির উপরে ড্রিলিং পাইপের গায়ে 6 ইঞ্চি করে দাগ কেটে নেওয়া হয় এবং পাইপ সহ স্পুনটি মাটির ভেতরে প্রবেশের ফলে দাগগুলি নিচের দিকে চলে যেতে থাকে এবং এ থেকেই 6 ইঞ্চি করে 18 ইঞ্চি পরিমাপ সহজেই সম্ভব হয়। এবার দেখে নেওয়া যাক স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন বিচ্যুত হ্যামার কিংবা কাজের পদ্ধতিগত ব্যত্যয় এসপিটি টেস্টে এন ভ্যালুর উপর কীভাবে এবং কী প্রভাব বিস্তার করে। আগেই বলেছি, এসপিটি হ্যামার ড্রিলিং পাইপের মাথায় লাগানো অ্যানভিলে আঘাত করে ঘাত বল সৃষ্টি করে এবং ড্রিলিং পাইপের মাধ্যমে স্পুনের মাথায় একটি চাপ তরঙ্গ প্রেরণ করে, যার ফলে স্পুনটি মাটির ভেতরে প্রবেশ করে। পুরো প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন করার মাধ্যমে 60% ইটিআর নিশ্চিত করতে হবে। প্রথমত হ্যামারের গাইড রডটি পুরোপুরিভাবে উলম্ব অবস্থায় রাখতে হবে, অন্যথায় ঘর্ষণজনিত বল হ্রাসের কারণে ইটিআর কমে যাবে এবং আশাতীতভাবে অতিরিক্ত পরিমাণে এন ভ্যালু প্রদর্শন করবে। এবার আসা যাক হ্যামারের সঞ্চিত স্থিতিশক্তির ব্যাপারে, যা ASTM D1586 অনুযায়ী 473 জুল। এই শক্তি মূলত গাণিতিকভাবে mgh। এখানে জি ধ্রুবক হলেও এম এবং এইচ পদ্ধতিগতভাবে নিয়ন্ত্রিত। এম হচ্ছে হ্যামারের ভর বা ওজন, যার স্ট্যান্ডার্ড হলো 63.5 কেজি। ওজনের এই মানের কম বেশি হলে জুল কমে যাবে, অর্থাৎ 473 হবে না, আবার বেড়ে গেলে জুল বেড়ে যাবে, অর্থাৎ 473-এর বেশি হবে। অপরদিকে এইচ হচ্ছে ফ্রি ফল ড্রপ হাইট, যার স্ট্যান্ডার্ড মান 760 মিলিমিটার বা 30 ইঞ্চি। এইচ কমলে জুল কমবে, আবার এইচ বাড়লে জুলও বাড়বে। সুতরাং হ্যামারের ওজন এবং ড্রপ হাইট দুটোই স্ট্যান্ডার্ড অনুযায়ী কঠোরভাবে নিয়ন্ত্রিত হতে হবে। মনে রাখতে হবে, জুল বা শক্তি কমে গেলে প্রকৃত এন ভ্যালুর থেকে অতিরিক্ত এন ভ্যালু প্রদর্শন করবে, যা ভবন বা স্থাপনার ফাউন্ডেশন আন্ডার ডিজাইনের দিকে নিয়ে যাবে এবং ভবন বা স্থাপনাগুলোকে অনিরাপদ করে তুলবে। আবার জুল বা শক্তি বেড়ে গেলে অযথাই মাটিকে নরম দেখাবে, যা ভবন বা স্থাপনাগুলোকে ওভার ডিজাইনের দিকে নিয়ে যাবে এবং ভবন বা স্থাপনার ফাউন্ডেশনে অতিরিক্ত খরচ নির্দিষ্ট হবে। হ্যামারের আরও অনেক ধরন রয়েছে, যেমন সেফটি হ্যামার, যান্ত্রিকভাবে নিয়ন্ত্রিত অটোটেপ হ্যামার ইত্যাদি। পরবর্তীতে অন্য কোনো সময়ে ইনশাআল্লাহ আমরা এসব বিভিন্ন ধরনের হ্যামারের কার্যকারিতা, গঠন পদ্ধতি ও প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে যার যার সোশ্যাল মিডিয়ার টাইম লাইনে শেয়ার দিতে পারেন, অর্থাৎ টাইম লাইনে রেখে দিতে পারেন। আর আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী সময়ে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়, অন্য কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।